নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। গত 10ই জানুয়ারি আমি যে তারাপীঠে মার দর্শনে গেছিলাম, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম গন্তব্য ছিল আকালিপুরে গুচ্ছকালী দর্শন। সেই মতো হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম আকালিপুরের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে আকালিপুরে দূরত্ব 37.2 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। রাস্তাঘাট ভালোই, যাতায়াতের কোনো অসুবিধে হয় না এবং সেই সঙ্গে সঙ্গে শীতের পশ্চিমবঙ্গের যে ফসলগুলি হয়, বিশেষ করে সর্ষে এবং আলু, সেই অপূর্ব সুন্দর ক্ষেতগুলি দেখতে দেখতে আমরা চললাম আকালিপুরের উদ্দেশ্যে। আকালিপুরের এই গুচ্ছকালী কিন্তু বেশ রহস্যাবৃত। কথিত আছে যে জরাসন্ধ এই দেবীর আরাধনা করতেন এবং তিনি পাতাল নিবাসিনী ছিলেন। পরবর্তীকালে রানী অহল্যাবাই যখন কাশীতে একটি শিবলিঙ্গ উদ্ধারের চেষ্টা করেন, সেই সময় তিনি এই দেবী মূর্তিটি উদ্ধার করেন এবং কাশীর তখনকার যে দেওয়ান ছিলেন চৈত সিং, তাকে এই মূর্তিটি দেন নিত্য পুজো করার জন্য। সেইখান থেকে এই মূর্তিটি নজরে আসে তৎকালীন ইংরেজ বড়লাট ওয়ারেন হেস্টিংসের। তিনি চেষ্টা করেন মূর্তিটিকে লন্ডন মিউজিয়ামে স্থানান্তরিত করার, কিন্তু তার সেই চক্রান্ত ব্যর্থ করে মহারাজ নন্দকুমার এই মূর্তিটিকে নিয়ে আসেন আকালিপুর এবং সেখানেই দেবীকে প্রতিষ্ঠা করেন। এই দেবী মূর্তির কিন্তু একটি বিশেষত্ব আছে। সাধারণত যে কালী মূর্তিগুলি আমরা দেখি, এটি তার থেকে একদম ভিন্ন প্রকৃতির। কোষ্ঠী পাথরে নির্মিত এই মূর্তিটি কিন্তু আমার তো মনে হয় সারা বিশ্বে কেবলমাত্র এই একটিই আছে। এখানে দেবী মহাকালের ওপর নয়, একটি সাপের ওপর বসে আছেন এবং তার 2 হাত, সেই সঙ্গে সঙ্গে তিনি সর্পবিত এবং সর্পবিদ ধারণ করে রয়েছেন। এই দেখুন এই মূর্তি, অপূর্ব সুন্দর এই মূর্তিটি। ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই ধরনের কোনো একটি কালী মূর্তি আছে কি না আমার জানা নেই। এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে এলাম এবং প্রতিবারই একই জিনিস দেখি। সাধারণত এই দেবী মূর্তির পূজা হয় দিনের বেলা, রাত্রিবেলা এখানে কোনো পুজো হয় না। রাত্রিবেলা পূজারী মন্দির বন্ধ করে চলে যান এবং লোকশ্রুতি যে মা এখানে তার নৈশলীলা করেন। মন্দিরটি একটি অষ্টভুজাকৃতির এবং মহারাজ নন্দকুমার যখন এই মন্দিরটি তৈরি করেন এবং দুর্ভাগ্যক্রমে তার যখন ফাঁসি হয়ে যায়, তারপরে এই মন্দিরটির আর কোনো সংস্কার হয়নি। মন্দিরটি দেখলেই বোঝা যায় যে এই মন্দিরটি কিন্তু অসমাপ্ত অবস্থাতেই রয়ে গেছে। এর বাইরে কোনো রকম কোনো কারুকাজ বা ওই জাতীয় কোনো শিল্পকর্ম নেই এবং এটাও শোনা যায় যে যেদিন মহারাজ নন্দকুমারের ফাঁসি হয় সেই দিনকে এই মন্দিরে ফাটল দেখা দেয়। সেই ফাটলগুলি এখনও রয়েছে। বহু বছর পরে বিগত সরকারের ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী ছিলেন শ্রী কিরণময় নন্দ, তার সহায়তায় এই মন্দিরটির একটি সংস্কার কার্য সম্পন্ন হয়। এখানে প্রধানত রটন্তী অমাবস্যায় পুজো হয়, রটন্তী চতুর্দশীতে পুজো হয়। আমি যখন গেছিলাম সেই পুজোর প্রস্তুতি চলছিল, সামনে বিশাল মেলা বসে এবং মন্দির সংলগ্ন যে মাঠটি আছে সেইখানে মেলা বসে, বহু লোকের জনসমাগম হয় এবং এখানকার আরেকটি উৎসব হচ্ছে আশ্বিন মাসের শুক্ল চতুর্দশীতে, সেই দিনকেও মায়ের পুজো হয়। কিন্তু এখন আমি যে গেছিলাম, এখন দেখলাম যে মন্দিরটির চারপাশের অবস্থা বেশ দুর্বিষহ। এই যে এটা দেখছেন, এটি হচ্ছে আদি যন্ত্র। এইখানেই মায়ের মূর্তিটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল এবং এইখান থেকে তুলে ওই মন্দিরে সেটিকে স্থানান্তরিত করা হয়। সেটি মহারাজ নন্দকুমারই করেছিলেন। এখন শীতকাল, সেই জন্য মন্দির সংলগ্ন চারপাশটায় পিকনিক পার্টিতে ভর্তি এবং শুধুমাত্র এরা যে সমস্ত জায়গাটার পরিবেশটাই নষ্ট করছেন তাই নয়, রীতিমতো চটুল হিন্দি গান চলছে বক্স বাজিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ এবং এই মন্দিরটার যে একটা স্থান মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্যটিও নষ্ট হচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে ব্রাহ্মণী নদী এবং এই নদীর পাশেই রয়েছে একটি শ্মশান। সাধারণত সব শক্তিক্ষেত্রেই একটি করে শ্মশান থাকে এবং এই শ্মশানকে কেন্দ্র করে শক্তিক্ষেত্রগুলি গড়ে ওঠে, এটিও তার ব্যতিক্রম নয়।
দেখুন একটি প্রাচীন বটগাছ রয়েছে এখানে। বটগাছটির বয়স কত তা আহ, বোঝা যায় না। আর এই হচ্ছে এখানকার শ্মশান ভূমি। তবে এখানেও দেখলাম পিকনিক পার্টিতে দৌড়াতে মানে কি বলবো, বক্সের আওয়াজে প্রায় কান পাতা দেয়। অথচ জায়গাটির কিন্তু একটা আলাদা স্থান মাহাত্ম্য রয়েছে। শুধু তাই নয়, আশপাশের যে পরিবেশ সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এটি সাধারণ জনমানুষের বেশ একটা কি বলবো, একটা আলাদা একটা অনুভূতি সঞ্চার করে। দেখুন শ্মশানের মধ্যেও লোক ঢুকে সেলফি তুলছে। আমার তো এই জিনিসটা ভারী অদ্ভুত লাগলো। আমার মনে হয় স্থানীয় মানুষেরই এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। এটি একটি মন্দির প্রাঙ্গণ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটি বিরল কালীক্ষেত্র। সেই হিসেবে এই জায়গাটির এক উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলে খুব ভালো হয়। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও আমার মনে হয় যে এই জায়গাটার আরও বেশি প্রচার পাওয়া উচিত। স্থানীয় মানুষেরা আসেন এবং সাধারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ তারাও আসেন, কিন্তু আমার মনে হয় না এই জায়গাটার কোনো প্রচার সেইভাবে হয়েছে। যাই হোক, এখানে প্রচুর পুণ্যার্থীরা আসেন মার কাছে তাদের প্রার্থনা জানাতে, পুজো দিতে। এখানে দুপুরবেলা ভোগেরও ব্যবস্থা আছে। এখানে মাকে আতপ চালের অন্নভোগ দেওয়া হয়, সেই সঙ্গে দেওয়া হয় মাছের টক। ওই দেখুন ওপরের দিকে একটা ফাটা মতন অংশ রয়েছে। এইগুলোই বলে যে মহারাজ নন্দকুমারের যেদিন ফাঁসি হয়েছিল সেই দিনকেই এই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছিল। এবং মন্দিরটা দেখলেও আপনারা বুঝতে পারবেন, এটি আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে একটি অসমাপ্ত মন্দির। মহারাজ নন্দকুমারের অকাল মৃত্যুর পরে এই মন্দিরের দিকে কেউ মানে সেইভাবে কারো দৃষ্টি আকর্ষণ করেনি। অনেকেই হয়তো ভাবতেন যে মহারাজ নন্দকুমার যখন এত কিছু করার পরেও ওই মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, সেই জন্য বোধহয় দেবী চান না যে তার মন্দিরটি সম্পূর্ণ থাকুক বা সম্পূর্ণ মন্দিরে তিনি অধিষ্ঠিত হবেন। সেই জন্য মন্দিরটি এইভাবেই রেখে দেওয়া হয়েছে। এখন দুপুরের পুজোর প্রস্তুতি চলছে। বহু পুণ্যার্থী এসেছেন মাকে দর্শন করে পুজো দেওয়ার জন্য। এই দেখুন সেই অপূর্ব মাতৃমূর্তি। যাই হোক, মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার মনের কামনা বাসনা সমস্ত কিছু মার চরণে অর্পণ করে আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আরও একবার আপনারা দর্শন করুন মায়ের এই অপরূপ মূর্তিটি। এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে সারদা রামকৃষ্ণ আশ্রম। আমি যখন এখানে পৌঁছলাম তখন মূল মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছে, তাই জন্য ঠাকুর এবং মার দর্শন করতে পারলাম না। যাই হোক, বাইরে থেকেই প্রণাম জানিয়ে আমি ফিরে চললাম। আমি সেদিনকে আরও 3টে শক্তিপীঠ দর্শন করেছিলাম। সেই গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ তাহলে আসি, নমস্কার। এবার পথে হাজির হলাম এই সর্ষে ক্ষেতে। সর্ষে ক্ষেত আমার বরাবরই একটি ভালো লাগার জায়গা, তাই দুই দণ্ড দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু সুন্দর দৃশ্য তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শিগগিরই।